আজকের গল্প ভিনদেশী তারা। গল্পটি লিখেছেন পৃথা সামন্ত। আমি অপূর্ব ঘোষ দস্তিদার। একটা গল্প বলবো আজ আপনাদের, আমার নিজেরই গল্প। তবে এই গল্পে আমার চেয়ে অনেকটাই বেশি ছিল আমার ভিনদেশী তারা। রোগা ঢ্যাঙা নাকের ডগায় চশমাটা, বস্তুত ক্যাবলা চেহারা, চোখে না পড়াদের দলের সদস্য ছিলাম আমি। এদিকে ইউনিভার্সিটির টপ স্টুডেন্ট। মেয়েরা আসতো না, কথা বলতো না, এ কথা বলবো না। আসতো, কথাও বলতো, তবে শুধুই নোটস নিতে অথবা ওই সম্বন্ধীয় কথা বলতে। কোনো কালে পড়াশোনা না করা, মাসের মধ্যে 25 দিন ক্লাস না করা, মাসল বাগানো চওড়া বুকে টাইট টি শার্টেরা যখন আমার ক্লাসে সুন্দরীদের বাইকে নিয়ে হুশ করে ধুলো উড়িয়ে সামনে দিয়ে চলে যেত, আমি তখন টয়লেটে গিয়ে চশমাটা খুলে চোখে ভালো করে জল দিতাম, না হলে বড্ড কড়কড়ে করতো চোখ দুটো। আমি কখনো কোনো মেয়ের সাথে প্রেম করিনি, এমনকি প্রেমের প্রস্তাবও দিইনি কখনো। আমার কাজিনরা সবাই তখন দিব্যি উড়ে বেড়াচ্ছিল। আমাদের বাড়ি আসতো যখন, বসতো জমায়েত আড্ডা, কল করে প্রত্যেকে নিজের নিজের বক্তব্য রাখত, আর আমি চুপচাপ শুনতাম আর মাঝে মধ্যে জোর করে হাসতাম। জানি তখনও আমাকে ক্যাবলাই লাগতো। মা ঘরে ঢুকে বলতো, অপু আমার তোদের মতো নয়, অপু আমার খুব লক্ষ্মী ছেলে, তোরাও এসব না করে আমার অপুর মতো হতে চেষ্টা কর। খুব লজ্জা করতো আমার, কেন যে মা সবার সামনে এমন করে বলতো। আর ওই সব লক্ষ্মী টোকে শুনতে আমার মোটেও ভালো লাগতো না, কেমন মেয়ে মেয়ে মনে হতো শুনতে। তবু মাকে বলতেই হতো। প্রতিবার ওরা আমাকে নিয়ে পিছনে হাসাহাসি করতো। ওরা চলে গেলে আমি রেগে যেতাম মায়ের উপর, বলতাম, কেন করো বলো তো তুমি এরকম? তুই তো আমার গর্ব রে অপু, বুঝিস না তুই? বুঝি, আমি বুঝি, কিন্তু আমাকে শুধু বুঝিয়েই তো হচ্ছে না তোমার। সবার সামনে না বলতে পারলে তোমার কি ভালো লাগে না? কতবার বলেছি, ওরা হাসে পিছনে, তবু বলবে। ওরা হিংসে করে তোকে, তাই অমন বলে। আয় তো, খাবি আয়। বাবা বলতো, ছেলে আমার বড় হয়েছে অনু, এবার আঁচলটা একটু আলগা করো, একটা প্রেম করুক, দায়িত্ব নিতে শিখুক। চুপ করো তো তুমি, কি কথা ছিঁড়ি! বাবা হয়ে ছেলেকে বলছে প্রেম করতে। অপু, একদম কান দিবি না এসব কথায়। তুই শুধু মন দিয়ে পড়াশোনাটা করে যা, তোর জন্য বউ আনবো আমি, সবাই তাকিয়ে দেখবে আমার ছেলের বউকে। আমি মাথা গুঁজে রুটি ছিঁড়তে ভাবতাম, আর এখন তোমার ছেলে তাকিয়ে দেখে অন্যদের বউকে। আমার দীর্ঘশ্বাসটুকু আমার মায়ের কানে পৌঁছানোর আগেই হাওয়ায় মিলিয়ে যেত। ফিজিক্স নিয়ে পড়েছি আমি, তখন এমএসসি ফাইনাল ইয়ার, কলকাতা ইউনিভার্সিটি। কফি হাউজে তখন রোজ একটিবার করে ঢু মারতামই। সেদিনও গিয়েছিলাম। কোণের দিকে একটা মেয়ের দিকে চোখ পড়েছিল হঠাৎ করেই সেদিন। এক ঢাল সোনালি চুল অবিন্যস্ত ভঙ্গিতে ছুঁয়েছিল ওর কাঁধ, ওর পিঠ, ওর কপাল। চোখে একটা কালো চৌকো ফ্রেমের চশমা, গালগুলো হালকা গোলাপি, সাদা একটা ঢোলা টি শার্ট আর ঢোলা ক্রিম কালারের পাজামা পরে বসেছিল ও, আমার ভিনদেশী তারা। খুব মন দিয়ে একটা বই পড়ছিল। কিছুটা দূরে বসেছিলাম আমি, তাই দেখতে পাচ্ছিলাম না হাতের বইটার নাম। আমি এক দৃষ্টে চেয়েছিলাম ওর দিকেই। আমার দৃষ্টি অনুসরণ করে আমার সর্বসাকুল্যে দুই প্রাণের বন্ধু রাজদীপ আর মনীষ, ওরাও ততক্ষণে দেখে ফেলেছে আমার ভিনদেশী তারাকে। মনীষ বলেছিল, কফিটা খা, ঠান্ডা হয়ে গেছে। রাজদীপ বলেছিল, ওরকম বোয়াল মাছের মতো মুখ করে দেখিস না, কেলানি খেয়ে যেতে পারিস। আমি তো বলবো দেখিসই না। আমার কফি সেদিন আরও ঠান্ডা হয়েছিল। আমি বলেছিলাম, হাতে ওটা কি বই বলতো? গণধোলাইয়ের হাত থেকে বাঁচার 155টি উপায় সংক্রান্ত বই। আমি সত্যি বিরক্ত হয়েছিলাম। এবার উঠে গিয়েছিলাম কোণের টেবিলের দিকে। মে আই সিট হেয়ার? কোনোদিন এরকম কোনো মেয়ের সাথে আমার কথা হতে পারে ভাবিনি। চশমা পরা চোখ তুলে তাকিয়েছিল আমার দিকে। চোখ সরিয়ে নিয়েছিলাম আমি, অস্বস্তি হচ্ছিল, হাতের চেটো ঘামছিল আমার। ইয়া প্লিজ সিট। পাশে চেয়ারে রাখা ব্যাগটা সরিয়ে নিতে বলেছিল ও। ইংরেজি উচ্চারণের জড়তা দেখে বুঝেছিলাম এটা ওর মাতৃভাষা নয়। বাংলা অনুবাদ করে শুরু করছি আমাদের কথোপকথন।
আমি ওই টেবিল থেকে লক্ষ্য করছিলাম তোমাকে অনেকক্ষণ থেকে। পিছন দিকে আমার টেবিলের দিকে আঙুল নির্দেশ করে দেখিয়েছিলাম। ভয় পাচ্ছিলাম কথা বলতে আসতে। ওখানে যারা বসে আছে ওরা আমার বন্ধু। হেসেছিল ও। হাসিটার প্রেমে পড়ে গিয়েছিলাম আমি। বলেছিল ডাকো ওদেরও। হাত নেড়ে ডেকে নিয়েছিলাম ওদের। ওরা এসে বসতেই আমি অপূর্ব, তুমি আমাকে অপু ডাকতে পারো। আর ও রাজদীপ আর মনীষ, ক্যালকাটা ইউনিভার্সিটিতে ফাইনাল ইয়ার আমাদের। বলে আমি থামলাম। আমি লিজা, আমিও মাস্টার্স করছি তোমাদের ইউনিভার্সিটি থেকেই, যদিও ক্যাম্পাস অন্য। আচ্ছা, কোন ডিপার্টমেন্ট? সংস্কৃত। কি? আমাদের তিনজনের মুখ থেকেই এই প্রশ্নটাই বেরিয়ে এসেছিল সেদিন। লিজা বলেছিল, কেন? এটা তো ভীষণ সুন্দর একটা ভাষা। যে ভাষায় তোমরা কথা বলো তার উৎসবিন্দু তো। তোমাদের দেশের আরও বেশ কিছু দেশের মাতৃভাষা আর অন্যান্য ভাষাও তো জন্মেছে এই ভাষাটি থেকেই। হ্যাঁ, কিন্তু তুমি হঠাৎ এরকম একটা। বলবো পরে কোনো দিন, আজ উঠবো, না হলে আমার ল্যান্ডলেডি আমাকে আর থাকতে দেবে না। উঠে পড়েছিল ও। আমরাও ওর দেখা দেখি। কোথায় থাকো তুমি? একা থাকো? ফ্যামিলি? কাছেই থাকি, একাই থাকি একটা ঘরে। ল্যান্ডলেডি আছে, ফ্যামিলি ইন্ডিয়াতে থাকে না। বেরিয়ে এসেছিলাম আমরা চারজন। বিদায় নিয়েছিল ও। চারিদিকের কোলাহল ছাপিয়ে আমার কানে এসেছিল ওর কথাটা, আবার দেখা হবে। কোথায়? হয়তো এখানেই। চলি। হাঁটতে হাঁটতে কোথায় হারিয়ে গিয়েছিল লিজা। আমরাও ফিরতি পথ ধরেছিলাম। বাড়ি ফিরে সেদিন বাবার সাথে কথা বলেছিলাম। বাবা, একটা অন্য দেশের মেয়ে নিজের দেশ থেকে এখানে এসে সংস্কৃত পড়ে? পড়তেই পারে। যদি আমরা পড়তে পারি, শিখতে পারি বিদেশি ভাষা, ওরাও শিখতে পারে। এতে অবাক হওয়ার তো কিছু নেই। কিন্তু এই ভাষাটা তো বিলুপ্ত প্রায়, কোথাও তো এর ব্যবহার হয় না। এটা শিখে কী লাভ ওর? সংস্কৃত ইন্দো ইউরোপীয় ভাষা পরিবারের ইন্দো ইরানীয় উপপরিবারের সদস্য। এই ভাষার নিকটতম প্রাচীন আত্মীয় হল ইরানীয় আদি পার্সিক ও আবেস্তান ভাষা দুটি। বৃহত্তর ইন্দো ইউরোপীয় ভাষা পরিবারে সংস্কৃত ভাষার ধ্বনি পরিবর্তন বৈশিষ্ট্যগুলো সাতেম ভাষাসমূহ, বিশেষত স্লাভিক ও বাল্টিক ভাষা এবং গ্রিক ভাষার অনুরূপ। তাই নাকি বাবা? শুধু তাই নয়, বর্তমানে সংস্কৃত ভারতের 22টি সরকারি ভাষার অন্যতম এবং উত্তরাখণ্ড রাজ্যের অন্যতম সরকারি ভাষা। তাহলে এবার বলো, এমন রাজকীয় এবং ঐতিহাসিক একটা ভাষা শেখার জন্য কেউ যদি দেশ ছেড়ে বিদেশে এসে পড়াশোনা করে, তাতে অবাক হওয়ার কি আছে? এসব কিছুই জানা ছিল না আমার। বললাম, অবাক না হই, রেসপেক্ট তো আসবেই, তাই না বাবা? মাথায় হাত রেখেছিল বাবা আমার। বলেছিল, নাম কি সেই বিদেশিনীর? নাম? একটা নাম আছে ওর, কিন্তু আমি ওর নাম দিলাম ভিনদেশী তারা। বাবা অবাক চোখে চেয়ে রইল আমার দিকে। বলল, তোর মাকে কিছু বলিস না, কুরুক্ষেত্র বাঁধাবে। না, মাকে আমি কিচ্ছু বলিনি। আমি জানতাম মা চায় না আমি বইয়ের জগতের বাইরে বেরোই, চায় না আমি চিলেকোঠার ঘরে একলা বসে গিটার বাজিয়ে গেয়ে উঠি। আমার ভিনদেশী তারা একা রাতেরই আকাশে, তুমি বাজালে এক তারা আমার চিলেকোঠার রাতে। তাই আমিও লুকিয়ে রেখেছিলাম আমার মায়ের থেকে ওকে, আমার ভিনদেশী তারাকে, যত্ন ভরে। কয়েকদিন পরে সত্যিই আবার দেখা হয়ে গিয়েছিল ওর সাথে, কফি হাউজেই। সেদিন সাথে ছিল শুধুই রাজদীপ। ও বসেছিল ওই কোণে টেবিলটাতেই। আমাদের দেখে হাত নেড়ে ডেকেছিল। আমরা দুজনে কাছে গিয়ে দাঁড়াতেই বলে উঠেছিল, দেখলে তো, দেখা হয়ে গেল। তাই তো দেখছি, বসো না তোমরা। আমরা বসলাম। আমি ভীষণভাবে চাইছিলাম রাজ আজ চলে যাক, আমি একা কিছুক্ষণ থাকি ওর সাথে। কিন্তু রাজ কোথাও গেল না, গ্যাঁট হয়ে বসে রইল পাশে। আমি দেখলাম আজ ও একটা স্কার্ট পরেছে বেজ কালারের, আর ব্ল্যাক একটা টপ। কালো চশমাটার পরিবর্তন হয়নি কোনো। মনে হলো আজ যেন আগের দিনের চেয়ে একটু পরিপাটি হয়ে এসেছে। ভালো লাগলো আমার। বললাম, পাওয়ার কত চশমার? খুব বেশি না, -3.5। তোমার? একটু বেশি, -5 একটায়, আর একটায় 0.5 কম। ঠিক এই সময় রাজ বলল, ভাই তোরা কথা বল, আমার একটু কাজ আছে, আমি আজ উঠি। খুশি মনে রাজকে বিদায় করলাম আমি। কত কিছু বলে গেল ভিনদেশী তারা।
আমি চুপ করে বসে শুনলাম। গ্রিস দেশের উত্তর পশ্চিম প্রান্তে পিন্ডাস নামে নিরিবিলি পাহাড়ের উপর শান্ত সুন্দর একখানা জায়গা, নাম স্প্রাঙ্গেলোই। 46টা ছোট ছোট গ্রাম নিয়ে গড়ে উঠেছে এই বসতি। গ্রামগুলোর নাম জাগরি। জাগরির পাশ দিয়ে বয়ে গেছে উচ্ছল আউশ নদী। ভারী চমৎকার বর্ণনা করেছিল লিজা। আমি শুধু প্রশ্ন করেছিলাম, সব গ্রামগুলোরই একই নাম? হ্যাঁ, সে 46টি জাগরির মধ্যে একটি জাগরিতে থাকতো ভিনদেশি তারা। সেখানে আছে ওর বাবা, ওর মা, ওর ছোট বোন আর ওদের পোষা কুকুর গোগো। গ্রামেরই স্কুল শিক্ষক ওর বাবা এবং মা। ছোটবেলা থেকে বাবার মুখে সে শুনেছিল ইন্ডিয়ান নাম, শুনে এসেছিল গ্রিক ভাষার অনুরূপী সংস্কৃত ভাষার নাম। লিজার বাবা নিজে গ্রিক ভাষার শিক্ষকতা করতেন। তিনিই চেয়েছিলেন তার মেয়ে খোদ ভারতের মাটিতে বসে শিক্ষা লাভ করুক এই অনুরূপী ঐতিহ্যশালী দেবনাগরী ভাষার। তাই লিজার ইন্ডিয়ায় আসা, বাবার ইচ্ছা পূরণ করতে। আমি যেন অন্য কোনো জগতে ভেসে গিয়েছিলাম, যেন দেখতে পাচ্ছিলাম সব কিছু কোনো কল্পজাদুর বুনেটে। লিজাকে বিদায় জানিয়ে বাড়ি ফিরে একা বসেছিলাম চিলেকোঠার ঘরটায়। না, গান গাইনি কোনো, শুধু বসেছিলাম। ভেবেছিলাম তাহলে পড়া শেষ হলেই লিজা তো ফিরে যাবে ওর নিজের দেশে, ওর নিজের মানুষের কাছে। হারিয়ে যাবে আমার ভিনদেশি তারা আমার রাতের আকাশ থেকে। নিচ থেকে মায়ের গলা ভেসে এসেছিল, খেতে আয় অপু, কাল কলেজ আছে কিন্তু। কতবার বলেছি মাকে, কলেজ নয় ইউনিভার্সিটিতে পড়ি আমি। বলবে না, কিছুতেই বলবে না। সেদিন কিছু বলতে ইচ্ছে করলো না আর আমার। খেয়ে ঘরে গিয়ে শুয়ে পড়েছিলাম। লিজাকে খুব বাড়িতে নিয়ে আসতে ইচ্ছে হতো, কিন্তু উপায় ছিল না কোনো। ওকে আমি কখনো বলিনি যে আমি ওকে কতখানি ভালোবাসি। আউটরাম ঘাটে পড়ন্ত এক বিকেলে আমরা পাশাপাশি বসেছিলাম দুজনে। আজকাল রাজ আর মনীষ আমাদের পিছু নিত না। খোলা শুদ্ধ বাদাম কিনেছিলাম, আমি ছাড়িয়ে দিচ্ছিলাম, লিজা খাচ্ছিল। হঠাৎ বলল, আমাকে এত সময় দাও কি করে? থতমত খেয়ে বললাম, মানে? পড়াশোনা ছেড়ে এত সিরিয়াস স্টুডেন্ট, ইউনিভার্সিটি টপার কেন? হেসে ফেলেছিলাম আমি। ওর বাদামি চোখের দিকে তাকিয়ে সেদিন উত্তর দিয়েছিলাম, আমি গান গাইতে খুব ভালোবাসি জানো। আমার একটা ভীষণ প্রিয় গান আছে, প্রায় গাই আমি সেই গানটা। সেই গানটার সাথে বড্ড মিল জানো তোমার, তাই তোমার একটা নাম রেখেছি। চোখগুলো একটু ছোট করে কৌতুক মাখা দৃষ্টি মেলে চেয়েছিল ও আমার দিকে। জিজ্ঞেস করেছিল, কি নাম? ভিনদেশি তারা। মানে কি? এর মানে হলো তুমি একটা ঝলমলে উজ্জ্বল তারা, যে অন্য এক দেশ থেকে এদেশে এসেছো আমার কাছে। তাকিয়েছিল লিজা আমার দিকে। আমি বলেছিলাম, জানি তুমি চলে যাবে, তাই তো এমন নাম দিয়েছি তোমার। আমার হাতটার উপর হাত রেখেছিল লিজা। বলেছিল, আছি তো এখন আরও কিছুদিন। আমাকে তোমার কেমন লাগে লিজা? একটু হাসে লিজা ঠোঁট চেপে। আবার জিজ্ঞেস করলাম, বলো। ভালো, বেশ ভালো। সত্যি বলছো? আমি কখনো প্রেম করিনি জানো। কোনো মেয়েও কোনো দিন প্রেম করতে চায়নি আমার সাথে, শুধু নোটস চাইতে আসতো আমার কাছে। আমি মানুষের চেহারা দেখে নয়, চোখের দৃষ্টি পড়ে বন্ধুত্ব করি। তোমার চোখ দুটো খুব সুন্দর, গভীর, গাম্ভীর্যপূর্ণ। তোমার চোখ বলে তুমি মানুষটা কতটা ভালো। চুপ করল লিজা। কাছেই কোথাও স্টিমারের শব্দ বেজে উঠল। আমরা দুজনে বসে রইলাম আরও কিছুক্ষণ চুপচাপ। পরীক্ষা প্রায় এসে পড়েছিল কাছেই, লিজারও। ব্যস্ততার মধ্যেও সময় বের করতাম আমরা, দেখা করতাম, কথা বলতাম। না হলে কোনো কিছুতেই মন বসাতে পারতাম না। সেদিন বাড়ি থেকে বেরোতে যাব। অপু, কোথায় বেরোচ্ছিস এই দুপুরবেলা? রাজের বাড়ি যাব, গ্রুপ স্টাডি করব। অবিশ্বাসের দৃষ্টিতে তাকিয়েছিল মা আমার দিকে। এত বছর ধরে ওরা এলো তোর সাথে পড়তে, আর আজ তুই যাবি ওদের বাড়ি পড়তে? অপু, কোথায় যাচ্ছিস তুই? বল সত্যি করে। আতান্তরে পড়েছিলাম আমি। মা আমার সমস্ত মিথ্যে ধরে ফেলেছে যেন বলতে বাধ্য হয়েছিলাম মিথ্যে। বুঝতে পারছিলাম না কি বলবো এবার। বাড়িতে সেদিন বাবাও ছিল না আমাকে উদ্ধার করার জন্য। বললাম, একটু দরকার ছিল মা। আসলে প্রেম করছিস তুই? বল অপু, প্রেম করছিস? আমি চুপ করে দাঁড়িয়েছিলাম।
উত্তর দিইনি কোনো। মায়ের দু চোখে সেদিন আমি আমার প্রতি ঘৃণা দেখেছিলাম, শুধু ঘৃণা। মা শুনতে চায়নি লিজার কথা, আমার ভিনদেশি তারার কথা। আমার সেদিন বেরোনোও হয়নি আর। মোবাইল ছিল না লিজার কোনো। লিজার ল্যান্ডলেডের ল্যান্ড ফোনে ফোন করেছিলাম, জেনেছিলাম ও বেরিয়ে পড়েছে। আর আমি মায়ের ভয়ে বাড়িতে। নিজেকে প্রথমবারের জন্য একটা অপদার্থ আর কাপুরুষ মনে হয়েছিল সেদিন। সারা রাত সেদিন চিলেকোঠার ঘরে বসে গিটার বাজিয়ে গান গেয়েছিলাম। মা আসতে না পারে তাই ছাদের গেটটা বাইরে থেকে বন্ধ করে দিয়েছিলাম। পরদিন দেখেছিলাম মায়ের মুখটা থমথমে, কথা বলছিল না একটাও। আমি জড়িয়ে ধরেছিলাম মাকে পিছন থেকে। মা সরিয়েও দেয়নি, আবার কাছেও টানেনি। কাজ করছিল এক মনে। মা, আমি পড়ছি তো, বলো, ভালোই করবো রেজাল্ট। আর যার উপর তোমার এত রাগ, লিজা, ও তো চলেই যাবে কিছুদিন পর। গ্রীষ্মের মেয়েও, ভীষণ সুন্দর, সোনালি একঢাল চুল, গালগুলো গোলাপি। এখানে পড়তে এসেছে, তাও আবার সংস্কৃত পড়ে। পড়া শেষ হলেই ফিরে যাবে ও। কবে থেকে চলছে এসব? মাস 6-7, বাবা জানে। বাহ, চমৎকার, ঠিকই আছে। যেমন বাবা তার ছেলেও তো তেমনি হবে। গ্রীষ্মের মেয়ে তো চুল সোনালি কেন? ওর মা জার্মান, তাই। একদিন দেখবে ওকে। এরপর একদিন নিয়ে গিয়েছিলাম আমাদের বাড়িতে লিজাকে। আমাদের ছোটোখাটো দোতলা বাড়িটা নাকি ওর দারুণ লেগেছিল। চিলেকোঠার ঘরটা দেখতে দেখতে বলেছিল, আমাদের দেশে এইরকম কোনো ঘর থাকে না, থাকলে বেশ হতো। মাঝে মধ্যে নিজেকে সব কিছু থেকে লুকিয়ে ফেলা যেত। ওর স্বাভাবিক ছন্দময় ব্যবহার মাকেও খুব সহজেই স্বাভাবিক করে ফেলেছিল। দেখেছিলাম মা ওর বাড়ির কথা জানছিল। ও বলছিল ওর বাবা মা বোনের কথা, ওর গ্রামের কথা। ওকে বাড়ির পথে এগিয়ে দেওয়ার সময় বলেছিল, আজ বাড়ির কথা মনে পড়ছে। কতদিন দেখি না ওদের, প্রায় 2 বছর। যাবেই তো ফিরে, আর তো কয়েকটা দিন বাকি। এরপর পরীক্ষা শেষ হলো। ফিরে যাবার আগের দিন লিজার সাথে শেষবারের মতো দেখা করেছিলাম আমি, আমাদের কফি হাউজে, সেই কোণের টেবিলটায় যেখানে প্রথম দিন বসেছিল ও। দুজনেই ছিলাম খুব চুপচাপ। লিজাই বলেছিল, আবার দেখা হবে দেখো। কিভাবে, কবে হবে? যোগাযোগ থাকবে না আমাদের মধ্যে কোনো? থাকবে তো, মেলে। আর তোমার নম্বর আছে তো আমার কাছে, আমি ফিরে গিয়ে ফোন করব। তারপর তারপর আমার ভিনদেশি তারা একদিন হারিয়ে যাবে আমার রাতের আকাশ থেকে, ঠিক হারিয়ে যাবে। পরদিন লিজা রওনা হয়ে গিয়েছিল গ্রীসের উদ্দেশ্যে, আর আমি ব্যাগপত্র গুছিয়ে রওনা দিয়েছিলাম পুনের উদ্দেশ্যে। ওখানে ইন্ডিগো ইউনিভার্সিটিতে আমি গ্র্যাভিটেশনাল ওয়েভ সম্বন্ধে রিসার্চ শুরু করি। কিন্তু আমার লক্ষ্য ছিল অনেক দূরে। আমি ম্যাক্স প্লাঙ্ক ইনস্টিটিউটে আবেদনপত্র পাঠাই বছর ঘোরার আগেই। আবেদনপত্র মনোনীত হয়। আমি রওনা হই জার্মানির উদ্দেশ্যে। মায়ের চোখে জল, বাবার মুখ থমথমে। আমার চোখে তখন ভাসছে আমার স্বপ্ন পূরণের ইচ্ছেরা। আমাকে ডাকছে হাতছানি দিয়ে, স্যার আলবার্ট আইনস্টাইন ইনস্টিটিউট। বহুজনের অধরা স্বপ্ন আমার হাতের মুঠোয়। আমি খুশি ছিলাম, ভীষণ ভীষণ খুশি। পৌঁছলাম, মনটা তখনও অস্থির। এখান থেকে ঘন্টা 2 ফ্লাইট নিলেই পৌঁছানো যাবে আমার ভিনদেশি তারার দেশে। হ্যাঁ, আমি খুব কাছে এসে পড়েছিলাম লিজার। সারা সপ্তাহ ক্লাসের পর আমি রওনা দিয়েছিলাম লিজার উদ্দেশ্যে। জাগরিতে যেতে আমাকে ইওয়ানিয়া এয়ারপোর্ট থেকে আবার চাপতে হলো এথেন্সের ফ্লাইটে। আমি পৌঁছলাম লিজার দেশে। সেখানে লিজা এসে উপস্থিত ছিল আগেই, হাতে জারবেরার বোকে আর ঠোঁটে আমার প্রিয় সেই হাসি নিয়ে। আমার ভিনদেশি তারার সাথে ঘুরে দেখলাম ওর ভিনদেশকে। দেখলাম ঠিক তেমনি সুন্দর যেমন করে বর্ণনা করেছিল লিজা। ওর বাবা মা বোন গোগো সব কিছু বড্ড চেনা চেনা মনে হলো আমার, যেন এদের আমি বহু যুগ ধরে চিনি। লিজাও এখন ওই গ্রামের স্কুলে পড়ায় যেখানে পড়ায় ওর বাবা মাও। উইকেন্ডে কাটিয়ে ফিরে এলাম কাজে, আবার গেলাম পরের মাসে। এইভাবে চলল বছরখানেক। আর তারপর আমি অপূর্ব ঘোষ দস্তিদার, ম্যাক্স প্লাঙ্কের জনপ্রিয় প্রফেসর, ভীষণ ব্যস্ত একজন মানুষ। আজ আমার ভিনদেশি তারার সাথে বিবাহের 12 বছর পূর্ণ হলো। না, আমার ভিনদেশি তারাকে আমি কোথাও হারিয়ে যেতে দিইনি। আমার রাতের আকাশ জুড়ে ওই একটি তারাই আজও জ্বলজ্বল করে।
একটা ছোট স্টাডি সেন্টার খুলেছে সে, নাম দ্য সংস্কৃত। আজ সন্ধ্যার পার্টিতে আমি আবার গিটার বাজিয়ে গান শোনাবো তাকে। আমার রাত জাগা তারা, তোমার অন্য পাড়ায় বাড়ি, আমার ভয় পাওয়া চেহারা, আমি আদতে আনাড়ি। আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন এবং নতুন ভিডিও আপডেট পেতে বেল আইকনটি ক্লিক করে রাখুন।